সাইফুল্লাহ, একটা বিষয় বলি যে এখন একটা বিষয় বলি যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন আপনাদের প্রধান নাহিদ ইসলাম, এবং দেখলাম যে শরীফ ওসমান হাদির উপরে হামলার পরে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ, তিনিও মাঠে নেমে হাদির উপরে হামলা কেন, ইন্টারিম জবাব চাই। উনি একদিন আগে ইন্টারিম গভর্নমেন্টটা কেমন রেখে এসছেন? প্রথম প্রশ্ন হলো কেমন রেখে এসছেন, যে আসলে কি এই ইন্টারিমের কাছে জবাব চাওয়ার মতো ইন্টারিম আছে, নাকি আসলে অন্যরা যা বলছে যে অথর্ব একটা সরকার, যে সরকার আসলে প্রার্থীদের যেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তারা কিভাবে মানে ভোটারদের নিরাপত্তা এবং সার্বিক বিষয় নিরাপত্তা নিশ্চিত করবে, এই বিষয়ে যদি কিছু বলেন। দুইটা বিষয় বলি। ভাই যেমন বলছিল ওইটা অ্যাড্রেস করে এখানে আসছি। রহমতুল্লাহ ভাই বলছিল যে নির্বাচনের কথা আসলে চোখ মুখ উল্টে এনসিপি বা অন্যরা বলার চেষ্টা করতো যে আমরা কি সংস্কার ছাড়া, মানে আমার কথা বলছেন, আমি দোষ হিসেবে বলছি না, আমি জাস্ট আর্গুমেন্টটা নিয়ে আলোচনা করি আর কি, যে আমরা বলতাম যে সংস্কার ছাড়া নির্বাচনটা করা যাবে কেন। উনি বলছিল যে নির্বাচন ছাড়া একটা শক্তিশালী সরকার সম্ভব না। আমি জাস্ট একটা উদাহরণ ব্যবহার করি। ধরেন আপনি একটা ক্রিকেট ম্যাচ খেলছেন, 2টা পাড়ার মধ্যে 3টা পাড়ার মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। আপনি জানেন যে ওই ক্রিকেট টুর্নামেন্টে একটা দল জিতবে, বারবার তারা আম্পায়ারকে রিগ করার মাধ্যমে, বাউন্ডারি পরিবর্তন করার মাধ্যমে জিতে যায়। আচ্ছা, এবং এটা ফেয়ার গেম হয় না, রাইট? আচ্ছা। আপনি সেই আম্পায়ার এবং বাউন্ডারি ঠিক না করে আপনি আবার একটা খেলার দিকে যাচ্ছেন। আপনি বলছেন না খেললে তো আমরা রেজাল্ট পাবো না। আমরা বলছি বাউন্ডারিটা আমাদের একটা নিশ্চিত করতে হবে, আসলে বাউন্ডারি কোনটা। ইচ্ছা মতো বাউন্ডারি পরিবর্তন করা যাবে না। আমরা বলছি যে আম্পায়ারটা যেন একটু নিরপেক্ষ হয়, সেটার জন্য আমাদের একটু আলোচনা করে নেওয়া প্রয়োজন। সেটা যদি আমরা ঠিক না করি, আমরা যদি আবারই খেলার মধ্যে যাই, তাহলে খেলার ক্রেডিবিলিটি থাকবে না, এবং ওই ক্রিকেট খেলা থেকে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা কিন্তু মানুষ বিজয়ীকে মেনে নেবে না তখন, এবং সমস্যা তৈরি হবে। তো আমাদের যে চাওয়াটা ছিল যে আমরা এই ব্যবস্থাটাকে একটু সংস্কার করি, নির্বাচন ব্যবস্থা সংস্কার করি, আমাদের জুডিশিয়ারির যে অবস্থা আছে ওইটা আমরা একটু সংস্কার করি, রাষ্ট্রের যে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম আছে, ফর এক্সাম্পল অ্যান্টি কারাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এই জিনিসগুলোকে আমরা একটা শক্তিশালী করি। কারণ তারা রাষ্ট্রের আম্পায়ার। আমি যদি ইলেকশন কমিশন কথা বলি, তারা রাষ্ট্রের আম্পায়ার, নিরপেক্ষ একটা অ্যাকাউন্টেবিলিটি বডি। এবং এটা আমরা বারবার বলছি, দুঃখজনকভাবে সেটা হয় নাই, বা সেটা না হওয়ার দিকে, সেটা সন্তোষজনকভাবে হচ্ছে না। এটার ফলাফল আমরা ভবিষ্যতে দেখব, সময় আছে, জনগণ আছে, আমরা আলোচনা করব, আমরা সবাই করব না। এখন কি যে সিম্পটম আমরা দেখছি, অনেকগুলো জায়গায় দেখছি। এবং আপনি সরকারের ব্যাপারে যেটা বললেন, আমি আপনার সাথে পুরোপুরি একমত যে এই সরকার দুর্বল শক্ত, এই আলোচনায় আমি খুব বেশি একটা ইন্টারেস্টেড না। এটা আমাদের সরকার, এবং এই সরকারের ডিসপোজালে আমার এই ইনস্টিটিউশনসগুলো আছে। হাদির উপরে আক্রমণ যখন হলো, তখন সেটা ইন্টেলিজেন্সের ফেইলিয়ার। সরকারের তো একটা ইন্টারসেপ্ট করার দায়িত্ব ছিল। সরকার একটা অ্যাপারেটাস আছে, একটা এসবি আছে, আমাদের এনএসআই আছে, ডিজিএফআই আছে, আমাদের সরকারের পুলিশ আছে, আমাদের একটা ইন্টেলিজেন্স অ্যাপারেটাস আছে। তাদের তো দায়িত্ব এইরকম সিকিউরিটি রিস্কগুলো আইডেন্টিফাই করা প্রোঅ্যাক্টিভলি, এবং সেই জায়গায় একটা ফেইলিয়ার হয়েছে। কোন জায়গা থেকে ফেইলিয়ার হয়েছে কোনো আলোচনা শুনছি না। একদিন পরে আলোচনা যে হয়ে যাবে ওইটা এক্সপেকটেশন না, বাট এটা নিয়ে তো একটা প্রোব হতে হবে, এটা নিয়ে একটা চিন্তা ভাবনা হতে হবে, এটা নিয়ে একটা প্রশ্ন হতে হবে। ওই প্রশ্নটা দেখছি না। অ্যাটাক করার পরে তারা কতদিন চলে গেল, আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। আপনি দেখবেন একটা ম্যাচিউর ডেমোক্রেসিতে যখন এইরকম আততায়ী অ্যাসাসিনেশনের অ্যাটেম্প্ট থাকে, তারপরে কিন্তু কয়েক ঘন্টা পর পর আমরা আপডেট পাই। আইনশৃঙ্খলা বাহিনী যখন একটা সন্দেহভাজন পায়, তারা সন্দেহভাজনের ছবি প্রকাশ করেন। এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি হয়। আমাদের এখানে ওই দিন রাতের বেলা আমরা কোনো কিছু দেখছি না, বরং কিছু প্রাইভেট এন্টিটিগুলো, প্রাইভেট মিডিয়া বা কিছু জায়গায় তারা এটা খুঁজে বের করার চেষ্টা করছে। সেটাই আমাদের বলছে যে বর্তমান সরকারের যেভাবে করে কাজ করছে, তাতে করে যারা অপরাধী, তাদের অপরাধীদেরকে প্রিভেন্ট করার সুযোগের সম্ভাবনা আমরা খুব কম দেখছি। জবাব আমরা চাচ্ছি, কিভাবে জবাব চাচ্ছি, কতটা কনস্ট্রাকটিভলি আমরা জবাব চাচ্ছি। আমরা কি ইন্টেলিজেন্স ফেইলিয়ারের কথা আলোচনা করছি? আবার তারা যখন একটা ক্রাইম করে চলে যাচ্ছে, দিনে দুপুরে ক্রাইম করলো, এবং সাথে সাথে 5 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে আমরা কিন্তু সবাই খবর পেয়েছি যে হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। সো সাথে সাথে পদক্ষেপ নেওয়া, পুলিশকে অ্যালার্ট করা, যে যত দ্রুত আমি অ্যালার্ট করতে পারি তত দ্রুত হয়তো আমি অপরাধীকে ধরতে পারবো, সেগুলো নিয়ে কোনো কিছু নেই। এখন কিভাবে অন্য প্রার্থী যারা আছে তারা সেফ ফিল করবে, তাই না? এবং প্রার্থীর কাছে যারা আসবে
এই অনুষ্ঠানগুলোতে, তাদের মধ্যে তো একটা ভয় থাকবে, সাধারণ মানুষের তো ওইখানে একটা ভয়ের একটা পরিস্থিতি থাকবে। এটা আমরা নেগেট করতে পারতাম যদি আমরা তৎপর একটা রেসপন্স পেতাম সরকারের কাছ থেকে। আনফর্চুনেটলি সরকারের কাছ থেকে আমরা যে রেসপন্স পাচ্ছি এটা নিয়ে, সেটা খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক, এবং এটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের ফেইলিয়ারটা কোন জায়গায়। এবং এটার মাধ্যমে দেখেন সবাই কিন্তু ইকুয়ালি এটার জন্য নিরাপত্তাহীনতা কিন্তু সবার ক্ষেত্রে এক না, সবার ক্ষেত্রে ঝুঁকিটা কিন্তু এক না। আমরা কিন্তু জানি কাদেরকে তারা মূলত টার্গেট করছে, আমরা অনুমান করতে পারি কাদেরকে টার্গেট করা হচ্ছে। সো মেবি কিছু দলের প্রার্থী আছে তারা এতখানি আনসেফ ফিল করবে না, এতখানি তাদের উপর রিস্ক না। কিছু দলের উপরে, কিছু কিরকম একটু ব্যক্তির উপরে হয়তো ব্যাখ্যা করবেন। এটা আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি। আমি ওই কন্টেস্টে যেতে চাই না, বাট বাংলাদেশের মানুষ জানে না কারা সবচেয়ে বেশি ঝুঁকির মাঝে আছে। সবগুলো দলের মানুষ কি একই রকম ঝুঁকির মধ্যে আছে? না, আমি শুধু যদি একটা কথা বলি যে আপনাদের নাহিদ ইসলাম আজকে বলেছে যে ওসমান হাদির উপর যে হামলা সেটা নির্বাচন বিরোধীদের ষড়যন্ত্র। এখন প্রশ্ন হলো, নির্বাচন বিরোধীদের ষড়যন্ত্র যদি হয়ে থাকে, আসলে কি আপনি মনে করেন যে হামলা বিরোধীরা করছে, হামলা করবার মতো সামর্থ্য কারো না কারো আছে, সেটা একটা বিষয়। অন্যদিকে সরকারের ব্যর্থতা, এটা আসলেই ব্যর্থতা নাকি বানানো ব্যর্থতা? আমি কনস্পিরেসি থিওরিতে যাব না, সামনে যে তথ্য আসে সেইটার ভিত্তিতেই যাব। খুবই স্পষ্ট দেখা যাচ্ছে সরকারের ব্যর্থতা। এখন কিছু থিওরি আসতে পারে যে সরকারের মধ্যে থেকে কেউ এটা করার চেষ্টা করছে কিনা। ইয়াকে জামিন দিল কে? এটা সরকার দিয়েছে, দুইভাবে আমরা আলোচনা করতে পারি। রাষ্ট্র দিয়েছে, কোর্ট দিয়েছে। কোর্ট আবার হচ্ছিল, আপনি রাষ্ট্রবিজ্ঞানের হিসাব থেকে সরকারের কিন্তু কোর্টের উপরে কোনো ইনফ্লুয়েন্স থাকার কথা না, বাংলাদেশে আছে, এটা আমরা জানি, রাইট? সো কোর্টে যখন জামিন দিয়েছে, কোর্টে জামিনের প্রক্রিয়ায় কারা অন্তর্ভুক্ত ছিল, এবং কোর্টে জামিনের যে প্রক্রিয়া দিয়েছি সেটা কি সঠিক প্রক্রিয়া ফলো করে তারা করেছে কিনা। কারণ আমাদের কোর্টে কিন্তু মোর অফেন দেন নট আমরা জানি, যদি কোনো যে আইনজীবী জামিনের জন্য আবেদন করছেন তার যদি বড় একটা রাজনৈতিক পরিচয় থাকে তাহলে তাদের জামিন পাওয়াটা ইজি হয়। এবং এটার কারণে দেখবেন রাজনৈতিক আইনজীবী যারা, তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। যখন একজন আইনজীবী, তার দক্ষতা টপ নচ হয়তো না, কিন্তু সে সরকারি দলের সাথে সম্পর্কিত এবং সে কোর্টে যে মুভ করলে তার পক্ষে জামিন আসার সম্ভাবনা বেশি, এরকম হলেই সেই সমস্ত আইনজীবীরা অনেক বড়লোক হয়ে যান, অনেক টাকা সেখান থেকে কমান করেন। যেখানে হাজার হাজার টাকা হয়তো তার ফি নেওয়ার কথা, লাখ লাখ কোটি কোটি টাকা ওইখান থেকে তারা ফি নিতে পারেন খুব সেন্সিটিভ কেসগুলোতে। সো আমাদের এই জিনিসগুলা দেখা প্রয়োজন, ইনভেস্টিগেটিভ জার্নালিজম প্রয়োজন, আমাদের জনগণের সাথে সামনে এই জিনিসটা পরিষ্কার হওয়া প্রয়োজন। আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীরা কোথায় সুযোগ পাচ্ছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে সেই সুযোগগুলা পাওয়ার পরে তারা সেটা সদ্ব্যবহার করছে, এটা আমাদের জানার পরে ভবিষ্যতে